আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। দুষ্ট কোকিল গানটা আমরা সকলেই দেখেছি, ট্রেন্ডিং এ রয়েছে। এই গানটাতে একটা লাল ব্লেজার পরিহিত একজনকে দেখা যায়, যে হচ্ছে মিমি চক্রবর্তীর সাথে এসে নাচে এবং গান গায়। এই ছেলেটাকে অনেকটাই কিন্তু সিমিলার সেই 90s এর সেই ঘটনাটার সাথে, যেখানে সোহেল চৌধুরীকে আজিজ মোহাম্মদ ভাই এবং তার দলবল খুন করে ফেলে রাখে। মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাতে রায়হান রাফি পরিচালক খুব সুন্দরভাবে 90s এর অনেকগুলো ইভেন্ট তুলে ধরেছে এবং গোপন করে রেখেছে, যা আসলে আমরা কেউ রিলেট করতে পারিনি। এছাড়াও আজকে আমরা জানবো এই মুভি নিয়ে আরো কিছু তথ্য। তার আগে বলে রাখি, বাংলাদেশের সিনেমা হলে চলছে তুফান তাণ্ডব। অগ্রিম টিকিট ছাড়া কেউ আসলে এই সিনেমা হলে যে মুভি দেখতে পারছে না। সো এটা বাংলাদেশের সিনেমার জন্য একটা সুখবর। এখন যেটা বলছিলাম, এই সিনেমাতে রায়হান রাফি 90s কে তোলার জন্য বা 90s এর যে সময়টাকে তুলে ধরার জন্য অনেকগুলো ইভেন্ট, ঘটনা এবং হচ্ছে ক্যারেক্টার এই মুভিতে নিয়ে এসেছে, এবং সেগুলো এমন ভাবে নিয়ে এসেছে যে আসলে অনেকেই ধরতে পারবে না এখানে আসলে কি হচ্ছে। দুষ্ট কোকিল গানটা আমরা সকলেই দেখেছি, ট্রেন্ডিং এ রয়েছে। এই গানটাতে একটা লাল ব্লেজার পরিহিত একজনকে দেখা যায়, যে হচ্ছে মিমি চক্রবর্তীর সাথে এসে নাচে এবং গান গায়। এই ছেলেটাকে দেখে মনে হয় গল্পের প্রয়োজনে একটা ছেলে চলে এসেছে, কিন্তু না। রায়হান রাফি একটা স্মার্ট ডিরেক্টর, সে আসলে 90-এর দশককে তুলে ধরার জন্য 90-এর দশকের অনেক আলোচিত ঘটনা যেমন তুলে ধরেছে, তেমনি ভাবে এই ক্যারেক্টারটাও সেই আলোচিত ঘটনার রেফারেন্সেই চলে এসেছে। কিভাবে? যদিও ডিরেক্টলি আসলে কোনো বায়োপিক না বা ডিরেক্টলি মেনশন করেনি, কিন্তু 90-এর দশকে একটা আলোচিত নায়ক, একটা পপুলার নায়কের মৃত্যু ঘটেছিল বারে। সে হচ্ছে বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক সোহেল চৌধুরী, যে হচ্ছে দিতির হাজবেন্ড ছিল। সে কিন্তু বনানীর একটা বারে খুন হয় আজিজ মোহাম্মদ ভাইয়ের এবং আরো কয়েকজনের সংশ্লিষ্টতায়। এবং সেই যে ঘটনাটা 90-এর সেই ঘটনাটা এতটাই আলোচিত ছিল, সেটার মামলা কিন্তু এখনো চলছে। এবং রায়হান রাফির এইখানে হচ্ছে মুন্সিয়ানা। রায়হান রাফি এই দুষ্ট কোকিল গানের ভিতরে ওই যে ইভেন্টটা, ওই ইভেন্টের একটা শ্যাডো কিন্তু এখানে এনেছে এই ক্যারেক্টারের মাধ্যমে। এবং একই রকম ভাবে দেখা যায় এই গানের সাথে ওই নায়ক যখন এসে নাচ গান করে, তখন গ্যাংস্টার তুফান তাকে গুলি করে মেরে ফেলে। অনেকটাই কিন্তু সিমিলার সেই 90s এর সেই ঘটনাটার সাথে, যেখানে সোহেল চৌধুরীকে আজিজ মোহাম্মদ ভাই এবং তার দলবল খুন করে ফেলে রাখে। এরকমই হচ্ছে আরেকটা সিচুয়েশনে দেখা যায়। 90-এর দশককে তুলে ধরতে হলে, 90-এর চলচ্চিত্র জগৎকে তুলে ধরতে হলে অবশ্যই সালমান শাহকে দেখাতেই হবে। সেই সালমান শাহর ব্যাপারটাই কিন্তু এই মুভিতেও রয়েছে। একটা কনভারসেশনে দেখা যায় শাকিব খান, যে হচ্ছে একটা মানে উদীয়মান নায়ক হতে চায়, যে একটা নায়ক হতে চায়, সে কিন্তু তার আইডল হিসেবে সালমান শাহ এবং মৌসুমী জুটির কথা বলে। সো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু কাকতালীয় না, এই ঘটনাগুলো অনেক সুন্দর করে প্ল্যান করে রাখা হয়েছে। বিকজ একটা সময়কে দেখাতে গেলে এই ধরনের কিছু ইভেন্ট, ক্যারেক্টার দেখাতে হয়। যেমন যদি কোনো একটা সিচুয়েশনে 1971 সালের সময়ের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো একটা গল্প তৈরি হয়, তবে মুক্তিযুদ্ধটাকে দেখাতেই হবে। সেটা সহজ হয় গল্পটাকে অডিয়েন্সের কাছে রিলেট করানো, ওই সময়টাকে বোঝানোর জন্য। আরেকটা নিউজ নিয়ে কথা বলি। শাকিব খানের পুরনো বন্ধু, বাংলাদেশের প্রযোজক মিস্টার ইকবাল সাহেব, সে কিন্তু তার মুভি নিয়ে ফ্লপ খেয়ে অলমোস্ট রেগে মেগে বলেছে সে আর সিনেমা বানাবে না, সে সিনেপ্লেক্স বানাবে। সে বলেছে বাংলাদেশের সিনেমাকে সে বাঁচাতে পারলো না, বাংলাদেশে খারাপ দিন যাচ্ছে। আসলে এগুলো পুরোপুরি ফালতু, জাস্ট লাইমলাইটে থাকার জন্য কথা বলে এই ইকবাল সাহেবের মতো লোকরা। কারণ বাংলা সিনেমার যে একটা নেক্সট লেভেলে যাওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু প্রিয়তমা, সুরঙ্গ, রাজকুমার এবং তুফান দিয়ে চলছে। এখন এই মানের সিনেমা ছাড়া এখন কিন্তু আর অডিয়েন্স অন্য কোনো সস্তা বাংলা সিনেমা দেখতে রাজি না। এবং এই মানের সিনেমা হলে মানুষ কিন্তু সিনেপ্লেক্সে যে শিক্ষিত মানুষজন যারা হচ্ছে এতকাল শাকিব খানের মুভি দেখেনি, তারাও কিন্তু শাকিব খানের মুভি দেখছে। সো এটা একটা গুড সাইন। সো প্রথম কথা হচ্ছে ইকবাল সাহেবের এই কথা ঠিক না, বাংলা সিনেমাকে সে বাঁচাতে পারলো না। বাংলা সিনেমা বেঁচে যাচ্ছে এই নতুন নতুন ডিরেক্টরদের হাত ধরে। সো বাংলা সিনেমা উন্নতি হচ্ছে, কিন্তু তাদের মতো এই প্রথাগত বা পুরনো যারা ডিরেক্টর, তারা এই ওয়েভের সাথে টিকতে পারবে না জেনেই সে কিন্তু রেগে মেগে বলেছে সে সিনেপ্লেক্স বানাবে। এবং সে কিন্তু খুব চালাক মানুষ, সে কিন্তু সিনেপ্লেক্স বানাবে এই জন্যই বলেছে। যদি বাংলা সিনেমার অবস্থা এতই খারাপ হতো, তাহলে কেউ সিনেপ্লেক্স বানাতো না। জানে বাংলা সিনেমার অবস্থা ভালো যাচ্ছে, সিনেপ্লেক্সে মানুষজন যে বাংলা সিনেমা দেখছে, তাই কিন্তু সে বলেছে সে সিনেপ্লেক্সের ব্যবসায় ঢুকবে। সো
এসব কান দিয়ে কোনো দরকার নেই, এসব কথায় কান দেওয়ার দরকার নেই। যারা এখনো তুফান দেখেননি অবশ্যই সিনেপ্লেক্সে গিয়ে তুফান দেখেন। তুফানের আসলে একটা এক্সপিরিয়েন্স নেওয়াটা সিনেমা হলে গিয়ে জরুরি, বিকজ এটা একটা ফুললি এন্টারটেইনিং একটা মুভি এবং এটা হলে গিয়ে দেখার মতো একটা মুভি। এই বাংলাদেশে যে সুসময় যাচ্ছে এই সুসময়কে সেলিব্রেট করার জন্য তুফান দেখা উচিত। থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।